তোদের লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যখন দুটো সমজাতীয় আধান বা বিষমজাতীয় আধান যে প্রকার আধানই হোক না কেন তাদের মধ্যে সর্বদা হয় আকর্ষণ অথবা বিকর্ষণ বল কার্যকরী হয়। এবার সেখান থেকে আমরা প্রত্যেকে কুলম্বীয় সূত্র শিখেছিলাম। তারপরে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আমরা ওই কুলম্বীয় বলের যে সমীকরণের যে রূপটা হয় সেই রূপটা আমরা সবাই শিখেছি। আজকে আমরা নতুন একটা জিনিস শিখব। নতুন বিষয়টা হচ্ছে একটা বা একাধিক আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এখানে তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায়, ধর আমি যদি একটা আধানকে কল্পনা করি যে ধর আমার এই হাতে একটা কাল্পনিক একটা আধান রয়েছে, এই আধান তাহলে কী করছে, এর চারিদিকে শুধুমাত্র একটা বৃত্তাকার নয়, গলীয় তল বরাবর বা সব রকমের তুই বলতে পারিস যে এর চারিপাশে একটা ক্ষেত্র তৈরি হয়। সেই ক্ষেত্রটা যেহেতু এই আধানের জন্য তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। যদি এটা আধান না হয়, যদি একটা উত্তর মেরু হতো তাহলে সেটা উত্তর মেরু বা দক্ষিণ মেরু হতো, তাহলে সেটা আমি বলতাম চৌম্বক ক্ষেত্র। যদি এখানে আমি একটা ভর নিয়ে কাজ করতাম তাহলে আমি বলতাম মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে ঠিক সেরকম তাহলে এখানে আমরা প্রত্যেকে তাহলে কী পাবো, এখানে আমরা একটা তড়িৎ ক্ষেত্র পাবো। এইবার গতদিন আমরা যা শিখেছিলাম তারপর থেকে আমরা সেটাকে এগিয়ে যাব। সবাই দেখ, গতদিন তোদের হচ্ছে দুটো সমজাতীয় আমি আধান নিয়েছিলাম, Q1 Q2 দুটো আধান, আর Q1 আধানের জন্য Q2 আধানের উপরে যে বল প্রযুক্ত হচ্ছিল সেই বলটা আমি ধরেছিলাম F21। এখানে যেহেতু আধান দুটোকে সমজাতীয় ধরেছি সেই জন্য Q1 আধানের জন্য Q2 আধান একটা বিকর্ষণ বল অনুভব করবে। সেই বিকর্ষণ বল তাহলে কোন দিকে হবে, এই দিক বরাবর হচ্ছে, সেটাকে আমরা F21 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। আর এখানে আমি R12 লিখেছিলাম। এই R12 মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ পার্টিকেল 2 উইথ রেসপেক্ট টু 1। 1 নম্বর আধানের সাপেক্ষে 2 নম্বর আধানের অবস্থান ভেক্টর, সেই জন্য আমি এটা লিখেছিলাম R12। এখানে এই R12 অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর, আর এই F21 যে বলটা অনুভব করছে সেই বলটার অভিমুখ এই দিক বরাবর, তার মানে দুটোই দেখ একই অভিমুখে, যার জন্য এই বলটার আমরা মান পেয়েছিলাম Q1 Q2 বাই 4πε0 r², মানে R12 স্কোয়ার, এটা হচ্ছে মান, আর R12 ক্যাপ এটা হচ্ছে অভিমুখ। কার অভিমুখ না, এই অবস্থান ভেক্টরের অভিমুখে আমার এই বলটা প্রযুক্ত হচ্ছে। এখানে আমি যে সমীকরণটা নিয়ে কাজ করছি আমি এটা এসআই এককে কাজ করছি। তোদের সত্যি কথা বলতে গেলে যে সমস্ত তোরা প্রত্যেকে অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা দিবি তার অধিকাংশ পরীক্ষাতেই সব এসআই এককে মান দেওয়া থাকে বা এসআই একে ক্যালকুলেশন করতে হয়, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রধানত তোর সিজিএস এবং এসআই দুটোই শিখতে হয়। কিন্তু আমরা যে কোনো একটা, হয় সিজিএসে পড়ি যে এসআইতে পড়ি, যে কোনো একটা মেথডে পড়লেই হলো, শুধুমাত্র সিজিএস থেকে এসআইতে কনভার্টটা আমরা শিখে নেবো, আর কিচ্ছু না। যাই হোক, আমি এসআইতে আমি আলোচনা করছি থ্রু আউট, তোরা প্রয়োজন হলে ওটা সিজিএসে কনভার্ট করে নিতে পারবি। শুধুমাত্র সমীকরণটার সামনে শুধু ধ্রুবকটার শুধু পরিবর্তন হবে, আর কিছু হবে না, বাদ বাকি সব একই থাকবে। এইবার এখানটাতে তাহলে দেখ আমি শিখেছিলাম, এখানে শিখেছি আমি 1/4πε0। রিমেম্বার ε0 আমি গতদিনও বলেছিলাম, আজকেও আরেকবার বলে দিচ্ছি, ε0 মানে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। যদি এখানে আমার শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম না হয়ে যদি অন্য কোনো একটা মাধ্যম হয়, জল হতে পারে, কেরোসিন হতে পারে, যা হোক কোনো একটা মাধ্যম যদি আমার হয়, তাহলে আমি ওখানে ε0 লিখবো না, আমি ওখানে লিখবো K ε0 বা শুধু ইপসাইলন, যে কোনো একটা লিখতে পারি। যদি K ε0 লিখি তাহলে কেটা হচ্ছে পরবর্তী ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা আমরা দুদিন বাদে শিখবো, ঠিক আছে। আর নর্মালি তোর হচ্ছে ওটাকে সবাই ইপসাইলনের জায়গায় ইপসাইলন লিখতে পারিস, মানে এটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। আর এর যদি যেহেতু শূন্য মাধ্যমে কাজ করছি আমি বা বায়ু মাধ্যমে কাজ করছি, সেই জন্য এই ইপসাইলনের একটা মান আছে, সেটা হচ্ছে 8.854 × 10⁻12 ফ্যারাড পার মিটার। এটা একটু তোরা মেমোরাইজ করিস, ঠিক আছে। অল ইন্ডিয়া বেসিস কম্পিটিটিভ এক্সামগুলোতে নর্মালি এর মান দেওয়া থাকে, কিন্তু আমাদের স্টেটের এক্সামে মান নাও প্রোভাইড করতে পারে, কোনো একটা ক্যালকুলেশন সুবিধার্থে তোদের এই মানটা প্রয়োজন হতে পারে, তখন আমার মনে হয় এটা মেমোরাইজ করে রাখাটাই বেস্ট। আর 1/4πε0 মানে ε0 মানটা যদি আমি বসাই 1/4πε0, এটার মান হচ্ছে 9 × 10⁹, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, মানে একক। তাহলে 9 × 10⁹, এটা দেখ মেমোরাইজ করাটা আরও সহজ। আমি যদি 1/4πε0 মানটা যদি মেমোরাইজ করি তাহলে এটা আমার আরও সহজ হয়ে গেল 9 × 10⁹। যাই হোক, এটা তো গেল আমার যে ধ্রুবক আছে সেটা নিয়ে। অ্যাকচুয়ালি আমার এখানে যেটা বলার লক্ষ্য সেটা হচ্ছে আমরা এখানে যে সমীকরণটা পেলাম F21, এই F21 সমান আমরা পেয়েছি Q1 Q2 বাই 4πε0
r12 স্কোয়ার ইন্টু r12 ক্যাপ। এখানটাতে একটা জিনিস তোদেরকে বলি, এই সমীকরণটাতে এই যে বল প্রযুক্ত হচ্ছে F21, এই F21 বলটা কার উপর প্রযুক্ত হচ্ছে? F21 মানে 2 নম্বর আধানের উপর 1 নম্বর আধান দ্বারা। তাহলে 1 নম্বর আধান কি বল অনুভব করছে না? করছে। তাহলে ওর উপরে যে বলটা হচ্ছে সেটা কি হবে? F12 হবে। এবং F12 অভিমুখ তাহলে কোন দিকে হবে? উল্টো দিকে হবে। গতদিন আমি শিখেছিলাম এবং আমরা দেখেছিলাম এই দুটো বলের মানই সমান, F12 আর F21 দুটোই সমান কিন্তু বিপরীত অভিমুখী। আচ্ছা, তার মানে এটা আমরা ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে কনসিডার করতে পারি। এইবার এখানে একটা যেটা বিষয়বস্তু, এখানটায় আমি দেখছি যে কার উপরে তোর হচ্ছে বলটা প্রযুক্ত হচ্ছে? Q2 আধানের উপর বলটা প্রযুক্ত হচ্ছে। কে বলটা প্রয়োগ করছে? Q1 আধান বল প্রয়োগ করছে। যার জন্য পরের লাইনে আমি কি করেছি দেখ, এই F21টাকে Q2 দিয়ে ভাগ করেছি। F21টাকে Q2 দিয়ে ভাগ করেছি। তাহলে Q2 দিয়ে যখন আমি ভাগ করছি, Q2কে বাদিকে আমার হরে আনা মানে হচ্ছে, বা বাদিকে আমার ডিনোমিনেটরে আমার আনার মানে হচ্ছে যে আমি এখানটাতে প্রতি একক আধানের উপর কতটা বল প্রযুক্ত সেটা আমি মেজার করছি। দেখ F21 বাই Q2 মানে যখনই Q2 তে ভাগ করছি তাহলে প্রতি একক আধানের উপর তাহলে কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা আমি দেখতে চাইছি। যখনই প্রতি একক আধানের উপর বল যেটা প্রযুক্ত হয় সেটা যখন মেজার করবো সেইটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এখানে দেখ সেটা আমি লিখেছি তড়িৎ ক্ষেত্র E1, এখানে কিন্তু আমি লিখিনি E2। ভালো করে বুঝবি সবাই এই জায়গাটা। দেখ E1 সমান F21 বাই Q2 সমান Q1 বাই 4 r12 স্কোয়ার ইন্টু r12 ক্যাপ। তোদের এইখান থেকে দেখ তোরা দুটো সমীকরণ সবাই পাচ্ছিস। দুটো সমীকরণ কি পাচ্ছিস? একবার E1 এর সাথে এটাকে সমান কর, একবার E1 এর সাথে এটাকে সমান কর। দেখ E1 এর সাথে যখন আমি এটাকে সমান করছি তাহলে E1 সমান Q1 বাই 4 r12 স্কোয়ার ইন্টু r12 ক্যাপ, আর E1 সমান F21 বাই Q2 মানে F21 সমান Q2 ইন্টু E1। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে, ভালো করে এটা বুঝবি, এখানটাতে E1 যে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, E1 তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে Q1 আধানের জন্য। Q1 আধানটা যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে সেটা হচ্ছে আমার E1, আর ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি Q2 আরেকটা আমি আধানকে আনছি। সেই আধানটাকে আনার জন্য ওই আধানটা যে বল ফিল অনুভব করবে সেই বলটাই হচ্ছে কিন্তু আমার F21। তার মানে এখানে কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর, E1টা তার মানে কিন্তু Q2 আধান দ্বারা গঠিত তড়িৎ ক্ষেত্র নয়। E1টা হচ্ছে Q1 আধান দ্বারা গঠিত তড়িৎ ক্ষেত্র এবং তার সমীকরণ হচ্ছে Q1 বাই 4 r12 স্কোয়ার ইন্টু r12 ক্যাপ। মানে শুধু যদি মান নিয়ে কাজ করি তাহলে Q1 বাই 4 r1 স্কোয়ার r12 স্কোয়ার। আর এখানটায় এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে মানে এই E1 তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি অন্য একটা আধান, সেটা হচ্ছে যদি Q2 আধানকে আমি নিয়ে আসি, তাহলে সেই Q2 আধান যে বলটা অনুভব করবে সেই বলটাই হচ্ছে আমার কিন্তু F21 সমান Q2 ইন্টু E1। এখানটায় তোদের একটা কথা বলি সকলকে, আমার Q2 যে আধানটা, সেই Q2 আধানটার মান প্রধানত টেন্ডস টু 0 নিতে হয়। টেন্ডস টু 0 কেন? খুবই ক্ষুদ্র মানের আধান নিতে হয়। মানে আমি এখানে লক্ষ্য করছি Q1 আধান কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, Q1 আধানের জন্য আমার কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটা আমার এখানে বের করার লক্ষ্য। সেই জন্য Q1 আধান যেন প্রভাবিত না হয়। আমি যদি Q2 আধান যদি বড় মাপে নিতাম তাহলে সেক্ষেত্রে হয়তো Q1 আধান তার ওর জন্য মানে Q2 আধান দ্বারা বিকর্ষিত হয়ে হয়তো ও ডিসপ্লেসড হয়ে যেত, মানে ওর অবস্থান থেকে সরে যেত। যদি ওর অবস্থান থেকে ও সরে যায় তাহলে সেক্ষেত্রে ওর দ্বারা যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার কথা সেই তড়িৎ ক্ষেত্রে তার হচ্ছে পরিবর্তন হতো, কারণ সেটা দূরত্বের উপর নির্ভরশীল। আমরা সবাই দেখতে পাচ্ছি দেখ এখানে আমার r12 আছে, তাহলে দূরত্বের উপর নির্ভরশীল হচ্ছে বলে আমি চাইবো না যে Q1 আধান তার অবস্থান থেকে সরে যাক। তাহলে তোদের আশা করি সবার এইটুকু একটা আইডিয়া হয়েছে যে কোনো একটা আধান যে তড়িৎ ক্ষেত্র তৈরি করে সেই তড়িৎ ক্ষেত্রের সমীকরণ কেমন হয়, আর ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি অন্য একটা আধানকে নিয়ে আসি তাহলে সেই আধানের উপরে কতটা বল প্রযুক্ত হয় সেটা আমরা একটা আইডিয়া পেলাম। তাহলে দেখ এখান থেকে আমরা দুটো সমীকরণ তৈরি করতে পারছি। আচ্ছা, এইবার তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত দেখ কতগুলো আমি ছবি এঁকেছি। এখানে একটা কথা বলি, তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করার জন্য কাল্পনিক কিছু রেখা নেওয়া হয়। এই কাল্পনিক রেখা যেগুলো নেওয়া হচ্ছে মানে কল্পনা করা হচ্ছে সেই রেখাগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখা আমরা পাবো কি করে? আমি তোদের একটা বাহ্যিক একটা উদাহরণ বলি যে তোর একটা আইডিয়া পাস। ধরে নে তুই একটা প্লাস্টিকের গাড়ি নে, প্লাস্টিকের গাড়ির যে 4টে চাকা রয়েছে সেই চাকাগুলোতে তুই কালি লাগিয়ে দে যাতে ওটা চললে যে রাস্তা দিয়ে চলবে সেই রাস্তায় দাগ ফেলতে ফেলতে যাবে। এইবার তুই একটা কাজ কর, তুই একটা বল নে, সেই বলটা আহিত বল মানে ধনাত্মক আধানে আহিত বল, ঠিক আছে? আর তুই হচ্ছে যে গাড়িটা নিয়েছিস সেই গাড়িটার একটা কম্পার্টমেন্ট আছে সেখানে আর একটা বল রাখার মতো, সেই বলটাকেও তুই ধনাত্মক আধানে আহিত করে দে। এইবার তুই প্রথম বলটাকে স্থির রাখ,
মানে যেটা তোর হচ্ছে আহিত প্রথম বলটা সেটাকে তুই স্থির রাখ, আর গাড়িটা সহ দ্বিতীয় বলটাকে তুই হচ্ছে ওই আধানটার কাছাকাছি তুই নিয়ে আয়, এনে তুই ছেড়ে দে। যখনই তুই ছেড়ে দিবি তখন তুই দেখতে পাবি যে গাড়িটা কোন রাস্তা বরাবর যাচ্ছে। যে রাস্তা বরাবর যাবে ও, সেই রাস্তা বরাবর ওর চাকার ছাপ পড়তে থাকবে, অর্থাৎ ওই ছাপটাই হচ্ছে অ্যাকচুয়ালি বলরেখা। অর্থাৎ ধনাত্মক আধানের দ্বারা ওই ধনাত্মক আধান তোর হচ্ছে বিকশিত হয়ে তার গাড়িটা তার হচ্ছে দূরে সরে যাবে। তুই এখানে রাখলি, গাড়িটা আস্তে আস্তে এদিকে চলতে শুরু করলো, এখানে রাখলি এইদিকে চলতে শুরু করলো, এখানে রাখলি এইদিকে চলতে শুরু করলো। তাহলে আমি বিভিন্ন দিকে আমি তাহলে হচ্ছে রাস্তাগুলো পেয়ে যাচ্ছি। যে রাস্তাগুলো পাচ্ছি মানে অ্যাকচুয়ালি যে চাকার দাগগুলো আমি পাচ্ছি সেইগুলোই কিন্তু আমার তড়িৎ বলরেখার অভিমুখ। তুই যদি একটা ঋণাত্মক আধান রাখিস, মানে একটা ধনাত্মক আধানের সামনে গাড়িতে যদি একটা ঋণাত্মক আধান রাখিস, তাহলে গাড়িটা তাহলে হচ্ছে আধানের দিকে সরে আসবে। সেরকম হয়তো হচ্ছে রেখার ছাপ পাচ্ছিস। তুই একটা ধনাত্মক আধানকে এখানে রাখ, একটা ঋণাত্মক আধানকে এখানে রাখ, এর মাঝখানে তুই গাড়িটাকে ছেড়ে দে, একবার এখানে রাখ, একবার গাড়িটা এখানে রাখ, গাড়িটা একবার এখানে রাখ। তাহলে দেখি বিভিন্ন ক্ষেত্রে তোরা যে বলরেখাগুলো পাবি সেই বলরেখাগুলোর নেচার কেমন হবে, সেই নেচারগুলো তাহলে হচ্ছে দেখ আমি এখানে ছবিটা এঁকেছি। নর্মালি এখানে কনসিডার করা হয় তোরা সবাই তড়িৎ বলরেখার ধর্মগুলি তোরা সবাই পড়বি। এখানে তোদের হচ্ছে তড়িৎ বলরেখার যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো তোরা যখন পড়বি ওগুলোকে একটু মেমোরাইজ করতে হয়। আর সবাইকে বলছি এই তড়িৎ বলরেখার ধর্মগুলোকে সবাই একটু ভালো করে মেমোরাইজ করবি, কারণ এগুলো কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন আকারে আসে। এখানে ধরা হয় কি এই তড়িৎ বলরেখাগুলো সবসময়ের জন্য ধনাত্মক আধান থেকে শুরু হয়, ধনাত্মক আধান থেকে সব বের হয়, আর ঋণাত্মক আধানে গিয়ে সব মিলিত হয়। দেখ আমি ধনাত্মক আধান থেকে সেখানে বের করেছি, এবং এখানে বের হয়ে তাহলে স্যার কতটা পর্যন্ত বিস্তৃত হবে, অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে। একটা ধনাত্মক আধান থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঠিক আছে, হ্যাঁ এবার তুই বলতে পারিস যে স্যার যখন অসীম দূরত্ব চলে আসে তখন হয়তো ওর প্রভাব কমে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলতে চাইছি যে ওটা সবসময় জন্য অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হবে। ঠিক একই রকমভাবে ঋণাত্মক আধানের ক্ষেত্রে কী হয়, অসীম দূরত্ব থেকে বলরেখাগুলো তোর হচ্ছে এসে ঋণাত্মক আধানে এসে তোর হচ্ছে মিলিত হচ্ছে। ঠিক আছে, যদি একটা আমি আলাদাভাবে ধনাত্মক আধানকে রাখি বা আমি আলাদাভাবে ঋণাত্মক আধানকে রাখি। নেক্সট, যদি আমি একটা ধনাত্মক আর ঋণাত্মক আধান যদি পাশাপাশি রাখি কিছুটা দূরত্বে, তাহলে কি হবে, ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো বের হচ্ছে, কিছু বলরেখা ঋণাত্মক আধানে গিয়ে মিলিত হবে, বাকি বলরেখাগুলো অসীম দূরত্ব ঘুরে এসে ঋণাত্মক আধানে মিলিত হতে পারে, বা সেগুলো অন্য কোনো ঋণাত্মক আধানে গিয়ে মিলিত হচ্ছে, অসীমে গিয়ে হয়তো কোনো ঋণাত্মক আধানে মিলিত হচ্ছে, বা সসীম দূরত্ব ঋণাত্মক আধানে গিয়ে মিলিত হতে পারে। তাহলে বলরেখাগুলো নিচে এরকম হবে। যদি দুটো সমজাতি আমি আধানকে রাখি তাহলে কি হবে, দুটো সমজাতি আধান রাখলে তাহলে হচ্ছে বলরেখাগুলো তাহলে তো হচ্ছে একটা সময় দেখ এই দেখ আমি এখানে একটা ক্রস চিহ্ন দিয়েছি, এই ক্রস চিহ্ন মানে হচ্ছে এটা আমার নিষ্পন্দ বিন্দু বা নিষ্পন্দ অঞ্চল। তখন ওই বলরেখাগুলো তাহলে হচ্ছে চারিদিকে ছড়িয়ে যাবে, ওই জায়গায় কিন্তু হচ্ছে মিলিত হবে না। তার মানে কি, তার মানে আমরা এখান থেকে কতগুলো জিনিস শিখছি। এইবার এগুলো ছবি দেখে আমি তো রিপ্রেজেন্ট করলাম, তোদের বইতে হয়তো লেখা আছে, আমি সেগুলো যদি সামারাইজ করি অনেকটা এরকম দাঁড়াবে। 1 নম্বর পয়েন্ট, তড়িৎ বলরেখাগুলি সর্বদা ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে মিলিত হয়, 1 নম্বর। 2 নম্বর, কোনো তড়িৎ বলরেখার ওপরে, যেহেতু এই রেখাগুলো কাল্পনিক, ওর উপরে যদি আমরা যে কোনো বিন্দুতে, বলরেখার উপরে যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে ওই স্পর্শক ওই অবস্থানের লব্ধি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দেবে। বিষয়টা কীরকম, ধর আমি বলছি যে এখানে আমি যে বলরেখাগুলো পেয়েছি, এই বলরেখাগুলোর উপরে ধর আমি এখানে একটা বলরেখার উপরে আমি এখানে একটা বিন্দু নিলাম, দিয়ে আমি এখানে একটা স্পর্শক টানলাম, তাহলে এই স্পর্শকটা আমার তাহলে কী দিচ্ছে, এই বিন্দুতে আমার লব্ধি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দিচ্ছে। কারণ তড়িৎ ক্ষেত্রটা একটা ভেক্টর রাশি, তাহলে ওর অভিমুখ আছে, আমরা পেয়েছি যে একক ভেক্টর দিয়েছি, তারপরে একটা অভিমুখ থাকবে। তাহলে ওই বলরেখার ওপরে যে কোনো আমরা যদি বিন্দু নিই, সেই বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শকটা আমাকে তাহলে হচ্ছে ওই বিন্দুতে বলরেখার অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের লব্ধি অভিমুখটা আমাকে দেবে। আচ্ছা, নেক্সট তোর আছে আরেকটা পয়েন্ট তোরা পাবি সবাই, তোদের ওখানে লেখা থাকবে যে কোনো পরিবাহী পদার্থ, কোনো পরিবাহী পদার্থের তল থেকে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে বের হয়, বা কোনো তড়িৎ মানে পরিবাহী পদার্থের যদি তলে যদি মিলিত হয় বলরেখাগুলো, তাহলে তলের সাপেক্ষে লম্বভাবে মিলিত হয়। তারপর তোরা এটা শিখবি যে কোনো তড়িৎ পরিবাহী পদার্থের ভেতরে কখনো কোনো বলরেখা থাকে না। নেক্সট তোরা শিখবি সবাই যে দুটো তড়িৎ বলরেখা কোনো ছেদ করে না, এটা তো বইতে লেখা থাকবে। বাস্তবিকই দুটো তড়িৎ বলরেখা ছেদ করতে পারে। অ্যাকচুয়ালি ওখানে কেন ছেদ করে না বলা হয়, ধর আমি বলছি আমি এখানে একটা ছবি আঁকছি, দেখ এই একটা আমি রেখা আঁকলাম, এইটা রেখা আঁকলাম, দুটো তড়িৎ বলরেখা এঁকেছি, এরা দেখ যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু থেকে দেখ আমি দুখানা স্পর্শক আমি আঁকতে পারছি। তাই যখনই দুটো আমি স্পর্শক আঁকলাম, দেখ তোরা হচ্ছে এই দুটো স্পর্শক মানে কি, তাহলে আমি দুটো অভিমুখকে তোরা পাচ্ছিস, তাহলে দুটো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যখনই তোরা পাচ্ছিস, তাহলে আমি এই দুটোকে দুটো ভেক্টর হিসেবে ধরতে পারি, নিয়ে আমি এখানে একটা ট্রাপিজিয়াম আমি আঁকতে পারি। সেই ট্রাপিজিয়াম যখনই আমি আঁকবো, ট্রাপিজিয়াম না, সামান্তরিক আমি আঁকতে পারছি,
যখনই আমি এখানে একটা সামান্তরিক আমি আঁকবো, সেই সামান্তরিকের তাহলে হচ্ছে আমি একটা কর্ণ পাবো, সেই কর্ণটা তাহলে আমাকে লব্ধি দেবে, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে তখন হচ্ছে লব্ধি দেবে। আমি তাহলে তখন কী হবে, আমি তখন হচ্ছে যেহেতু ওই দুটো ভেক্টরের আমি একটা লব্ধি পেয়ে যাচ্ছি, সেই জন্য তখন হচ্ছে যেহেতু লব্ধিটা পেয়ে গেলাম, তখন হচ্ছে ওই দুটো ভেক্টরের আর কোনো গুরুত্ব থাকে না, মানে দুটো অভিমুখের আর কোনো গুরুত্ব থাকে না। তখন ওই দুটো অভিমুখকে বাদ দিয়ে আমি ওই একটাই লব্ধির অভিমুখকে আমি দেখবো, আর ওই লব্ধির অভিমুখকে তখন আমি বলতে পারি যে ওটা একটা বলরেখার উপরেই রয়েছে। তার মানে দুটো বলরেখার যদি কোথাও ছেদ করে, তাহলে সেখানে আমি কল্পনা করতে পারি যেন লব্ধি হিসাবে আমার একটা বলরেখাই আছে, সেই জন্য তোদের বলা হয় যে কখনো দুটো বলরেখা ছেদ করে না। আচ্ছা, এরপরে তোরা হচ্ছে শিখবি যে এই বলরেখাগুলো যেন টান টান করা স্থিতিস্থাপক সুতোর মতো, মানে যতটা কম রাস্তা অতিক্রম করা যায়, যতটা কম রাস্তা অতিক্রম করা যায়। কিন্তু দুটো বলরেখা পাশাপাশিভাবে এরা একে অপরকে বিকর্ষণ করে, পার্শ্বিকভাবে এরা কিন্তু একে অপরকে বিকর্ষণ করে, মানে কখনো দুটো বলরেখা ছেদ করবে না, এটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। এরকমভাবে তোরা বইতে অনেকগুলো তোদের পয়েন্ট আছে, প্রায় 7 থেকে 8টা। তোরা সকলে ওই পয়েন্টসগুলো ভালো করে মেমারাইজ করবি এবং স্টাডি করবি, ঠিক আছে? বলরেখা থেকে কিন্তু ছোটো ছোটো শর্ট কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেন আসে এবং খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এইবার আমরা সবাই শিখব তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি সম্পর্কে বলার আগে আমি তোদের হচ্ছে একটা বিষয় বলি। আমরা তড়িৎ বিভব সম্পর্কে আইডিয়া পেয়েছি, তড়িৎ বিভবটা আমার কাজে লাগবে, মানে আমি এখনই শিখবো বলে আমি সেই জন্য ওটা তড়িৎ বিভবটা আমি আগে বলে নিচ্ছি। আমরা যখন সবাই ক্লাস 10-এ পড়তাম তখন, বা ক্লাস 8-এ তোরা শিখেছিলি যে তড়িৎ বিভবটা কী বা বিভব পার্থক্য কী ছিল। সেটা এরকম ছিল, অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে প্রতি একক আধানে, সেই কার্যই ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে আমরা এটা শিখেছিলাম। তার মানে দেখ, অ্যাকচুয়ালি আমি এখানে কী করছি, আমি এখানে প্রতি একক আধানে আমি কতটা আমি কার্য করছি, সেই কার্যের পরিমাপটাই হচ্ছে আমার বিভব। এটা তোরা সবাই শিখেছিলি, এবং সেক্ষেত্রে আমার আধানটাকে আমি কোথা থেকে নিয়েছিলাম, আমি অসীম দূরত্ব থেকে মেনেছিলাম। এবার আমরা যখন এটাকে করব এখানে ঠিক সেরকম। তার মানে অ্যাকচুয়ালি বিষয়টা কী হয়, এখানে কিন্তু ওই যে আমি আধানটাকে আনছি, সেই আধানটার উপরে আমি যে কার্যটা করছি, সেই কার্যটা বাহ্যিকভাবে ধর করছি, একটা উদাহরণ দিচ্ছি পরে বুঝতে পারবি, বাহ্যিকভাবে করছি, সেই কার্যটা কিন্তু ওই আধানের মধ্যে তড়িৎ স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। একটা উদাহরণ দিই, তাহলে তোরা বুঝতে পারবি। ধরে নে আমার বাঁ হাতে একটা ধনাত্মক আধান রয়েছে, আমি কি করলাম, আমি হচ্ছে আর একটা ধনাত্মক আধান, আমি আরেকটা ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই আধানের কাছাকাছি আমি নিয়ে আসছি। যখন আমি ওটাকে কাছাকাছি নিয়ে আসছি, তখন তোরা ভেবে দেখতো এই আধানটা এই আধানকে কী করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে কোন দিকে ঠেলে দেবে, ওকে এইদিকে সরিয়ে দিচ্ছে। তাহলে ওকে যখন এইদিকে সরিয়ে দিচ্ছে, তোদের কমন সেন্সে কী বলে, তার মানে দেখ, যখন ওকে তো এই আধানটাকে যেটাকে আমি নিয়ে আসছি, মানে যেটা আমার টেস্ট চার্জ, সেটাকে তার মানে এই আধানটা বিকর্ষণ করছে, মানে একে দূরে সরিয়ে দিতে চাইবে। আর তুই একজন এক্সটার্নাল এজেন্ট, এখানে এই আধানটা আর এই আধানটা এরা দুজন হচ্ছে দুটো একটা সিস্টেম, আর তুই হচ্ছে সে একজন এক্সটার্নাল এজেন্ট। তুই জোর করে বলপূর্বক তুই আধানটাকে তুই হচ্ছে এর কাছাকাছি নিয়ে আসছিস ওই বিকর্ষণ বলটাকে উপেক্ষা করে, মানে তুই হচ্ছিস একজন এক্সটার্নাল এজেন্ট, তুই হচ্ছে আধানটাকে তুই তাহলে নিয়ে আসলি। এবার তুই যত আধানটাকে নিয়ে আসবি এর আধানের কাছে, তুই ওটা ভেবে দেখ, এ তত থেমে যাওয়ার প্রবণতা বাড়বে, এর দিকে তত গতিশীল হবে না, কিন্তু থেমে যাওয়ার প্রবণতা বাড়বে। তার মানে কি হচ্ছে, তার মানে এখানে কিন্তু এই যে তুই কার্যটা করছিস, সেই কার্যটা এই আধানের মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হচ্ছে। এইবার তোরা যদি বলিস না স্যার আমি এই আধানটাকে যদি ঋণাত্মক আধান নিই, তাতেও কোনো অসুবিধা নেই, ঋণাত্মক আধান নিচ্ছি, তাহলে তোকে এই আধানটাকে তাহলে আনার জন্য তোকে কোনো কষ্ট করতে হচ্ছে না। ও স্বতঃস্ফূর্তভাবে এটা যদি ধনাত্মক আধান হয় আর এটা যদি ঋণাত্মক আধান হয়, তাহলে একে দেখ আকর্ষণ করছে এবং এর কাছাকাছি চলে আসছে। তাহলে তুই তো কার্য করছিস না, সেই জন্য তোর হচ্ছে দেখ এখানে বরং স্থিতিশক্তিটা গতিশক্তি রূপান্তরিত হচ্ছে, মানে কার্যটা ঋণাত্মক কার্য হচ্ছে। আমি বিষয়টা তাহলে বুঝিয়ে দিচ্ছি। ধরে নে এই দেওয়ালটা তোর হচ্ছে ধনাত্মক আধানে আহিত, আমি একটা বল নিয়েছি, আমি ওটা ধনাত্মক আধানে আহিত, যদি এই বলটাকে এই দেওয়ালের দিকে আমি থ্রো করি, তাহলে দেখ আমাকে এই দেওয়ালটা তো এই আমার হাতে যে ধনাত্মক আধান আহিত যে বলটা রয়েছে, সেই বলটাকে এই ধনাত্মক আধান আহিত দেওয়ালটা তো বিকর্ষণ করবে। তাহলে আমাকে বলপূর্বক, মানে আমাকে একটা বল দিতে হবে যাতে এই আমার হাতের বলটাকে আমি এই দেওয়ালের কাছে আমি আনতে পারি। তাহলে আমি বল দিচ্ছি, মানে ফোর্স দিচ্ছি, সেই ফোর্সের জন্য তাহলে এটা এদিকে চলে আসছে, আর এদিকে সরছে বলে তাহলে স্মরণ হচ্ছে, তাহলে এখানে কার্য হচ্ছে। এখানে যে কার্যটা করছি সেটা হচ্ছে আমি একজন এক্সটার্নাল এজেন্ট, আমি কার্য করছি। সিস্টেমটা কিন্তু এই বলটা দেওয়ালটা, আহিত দেওয়ালটা।
তাহলে এবার যত বলটা যত এর কাছে আসছে তত তার কাছে কিন্তু বেগ কমে যাচ্ছে, তার মানে ওর স্থিতিশক্তি বাড়ছে। তাহলে আমি যে কার্যটা করছি সেটা কিন্তু ওই বলের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়েছে। এইবার বলটা ধর দেওয়ালের কাছে এসে টাচ করতে পারে, ধর টাচ না করে এবার ও আবার ছিটকে দিয়ে চলে যাচ্ছে। কেন ছিটকে চলে যাচ্ছে? এই দেওয়ালটার উপরে বিকর্ষণ বল দিচ্ছে। বিকর্ষণ বল দেওয়ার জন্য বলটা যখন ছিটকে চলে যাচ্ছে, তাহলে এবার দেখতে যত ওই দিকে যাবে তত তাহলে কী হবে? তাহলে কিন্তু ওর গতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি তাহলে নিশ্চয়ই কমছে। তার মানে সেক্ষেত্রে বলটাকে আমি থ্রো করেছিলাম এই দিক বরাবর, কিন্তু বলটা যাচ্ছে উল্টো দিক বরাবর, তার মানে এখানে ঋণাত্মক কার্য হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার সাপেক্ষে ধনাত্মক কার্য এক্ষেত্রে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে, ঠিক আছে। আর আমার সাপেক্ষে ঋণাত্মক কার্য এক্ষেত্রে তাহলে হচ্ছে স্থিতিশক্তিটা তাহলে কমে যাচ্ছে। তার মানে আমি অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চাইছি তোদের সবাইকে, কার্য আর স্মৃতিশক্তি সিস্টেমের সাপেক্ষে কার্য আর স্মৃতিশক্তি দেখ সবসময় উল্টো। আমার সাপেক্ষে না, কিন্তু আমি সিস্টেমের সাপেক্ষে এবার বলছি। যখন বলটা এই দিকে আসছে তখন এই দেওয়ালটা বলের উপরে এইদিকে একটা বল প্রয়োগ করছে, দেওয়ালটা বলের উপরে এইদিকে বল প্রয়োগ করছে, বলের প্রয়োগ করছে এদিক বরাবর, আর বলটা আসছে এদিক বরাবর, মধ্যেকার কোণ 180 ডিগ্রি। তার মানে এটা ঋণাত্মক কার্য হচ্ছে। দেওয়ালের সাপেক্ষে বলটার উপরে তার ঋণাত্মক কার্য হচ্ছে, আর বলটা যত কাছে আসে তত হচ্ছে স্থিতিশক্তি বাড়ছে। তার মানে কার্য আর স্থিতিশক্তি এরা দুজনের মান সমান, কিন্তু পরস্পর বিপরীত ধর্মী, অর্থাৎ একটা মাইনাস দিয়ে বলতে পারি আমি। তাহলে আমি যদি বলি যে ডাব্লিউ সমান, তাহলে আমি কী করতে পারি? মাইনাস ইউ বলতে পারি, বা ডিডাব্লিউ সমান মাইনাস ডিউ বলতে পারি। এখানটায় এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখতে হবে। এইবার তোরা প্রত্যেকে দেখ, আমি এখানে এ বিন্দুতে একটা আধান নিয়েছি Q1 আধান, আর এখানে বি বিন্দুতে আমি একটা আধান নিয়েছি Q2 আধান, আর এই বি বিন্দুর এই আধানটা Q2 আধানটাকে বি থেকে সরিয়ে সিতে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার সময় কোনো একটা অবস্থানে ধর আর দূরত্বে আমার ডিআর সরণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমার এ থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে R1, আর এ থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে আমার R2। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি এই এ বিন্দু যে আধানটা রয়েছে সেই বি বিন্দুর আধানের উপরে যে বলটা দিচ্ছে সেই বলটা আমি বলতে পারি F21 সমান Q1 Q2 বাই 4πr²। লিখলাম ইন্টু আর ক্যাপ। তাহলে এই আর ক্যাপের অভিমুখ তাহলে কোন দিক বরাবর? এই দিক বরাবর। আচ্ছা, খুব ভালো কথা। এই Q1 আধান Q2 আধানকে ঠেলছে কোন দিক বরাবর? ওই দিক বরাবর ঠেলছে। ওকে, ওই দিক বরাবর বল দিচ্ছে, মানে ফোর্স দিচ্ছে, প্লাস আধানটা ওই দিক বরাবরই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কার্য যেটা হচ্ছে সেই কার্য তাহলে আমি লিখতে পারি ডিডাব্লিউ সমান তাহলে আমি লিখতে পারি F21 ডট ডিআর। এবার বলের অভিমুখ আর সরণের অভিমুখ দুটো একই অভিমুখে, তাহলে এদের মধ্যেকার কোণ কত? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমি লিখতে পারছি এফ ডিআরকে লিখতে পারি, এফ ডট ডিআরকে আমি লিখতে পারি এফ ডিআর। এফ এর মান বসে দিয়েছি, ডিআর লিখলাম। এটা তাহলে হচ্ছে আমার এই ডিআর সরণের জন্য আমার কৃতকার্য। তাহলে বি থেকে সিতে নিয়ে যেতে মোট কৃতকার্য কত হবে? সেই মোট কৃতকার্য বের করার জন্য আমি লিখেছি দেখ ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ R1 টু R2 Q1 Q2 বাই 4πr² ডিআর। আমি তাহলে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। যখন আমি এখানে ইন্টিগ্রেশন করছি, এখানে তোরা সবাই লক্ষ্য করে দেখ Q1 Q2 বাই 4π0 এইটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে দেখ আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। আনার পরে আমি ইন্টিগ্রেশনের মধ্যে রাখছি R1 থেকে R2 ডিআর বাই R²। এটা দেখ লিমিট বসানো আছে, R1 থেকে R2 আমার লিমিট দেওয়া রয়েছে, সেটা এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। তোরা অঙ্ক সবাই শিখেছিস অলরেডি হয়তো। এইবার আমি ডিআর বাই R² যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কী পাচ্ছি? -1/r। তাহলে দেখ -1/r আমি বসালাম। আমার এখানে লোয়ার লিমিটে রয়েছে R1, আপার লিমিটে রয়েছে R2। যেহেতু এখানে মাইনাস সিম্বল আছে, নিয়ম হচ্ছে আপার লিমিট বসাও মাইনাস অফ লোয়ার লিমিট, কিন্তু যেহেতু সামনেটা মাইনাস সিম্বল আছে সেই জন্য তাহলে কী হচ্ছে আমার 1/r1 মাইনাস অফ 1/r2। তাহলে দেখ আমি হচ্ছে এখানে কৃতকার্য ডাব্লিউ মানটা পেলাম Q1 Q2 বাই 4π0 1/r1 মাইনাস অফ 1/r2। ভীষণ এটা ইম্পর্টেন্ট সমীকরণ। এইবার এখানে আমি দেখ কৃতকার্যের মান পেয়ে গেছি। আর তোরা ভি সমান ডাব্লিউ বাই Q2, তোরা এইমাত্র আমি তোদেরকে আলোচনা করলাম যে কোনো একটি আধানকে অসীম দূরত্ব হোক বা সসীম দূরত্ব কোনো একটি অবস্থান থেকে অপর একটি অবস্থানে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে প্রতি একক আধানে, ওই পরিমাণ কার্যকেই বলা হচ্ছে ওই অবস্থানের বিভব বা বিভব পার্থক্য। তাহলে এখানে দেখতো আমি সেটাই করেছি। বিভব ভি সমান তাহলে আমি লিখছি ডাব্লিউ বাই Q2, কৃতকার্য বাই আমার আধান কোন আধানে নিচ্ছে? Q2 আধানকে নিচ্ছে বি থেকে সিতে। তাহলে দেখতো ভি সমান Q1 বাই 4π0 1/r1 মাইনাস 1/r2। এটা তো আমি তাহলে পাচ্ছি, কারণ এখানে আমার ডাব্লিউ সমান Q1 Q2 বাই এটা ছিল, আমি Q2টাকে বাদিকে নিচে নিয়ে আসলাম, তাহলে ডাব্লিউ নিচে তাহলে Q2কে নিয়ে আসলাম, তাহলে Q1 বাই এটা আমার তাহলে হচ্ছে। যদি আমার প্রাথমিক অবস্থান বিটা যদি আমার অসীমে হতো তাহলে আমি লিখতে পারতাম R1 টেন্ডস টু ইনফিনিটি। তাহলে R1 টেন্ডস টু যদি ইনফিনিটি হতো তাহলে আমার সমীকরণটা তাহলে কী হচ্ছে? এই R1 জায়গায় যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে ওটা আমার 0 দিয়ে দেবে। তাহলে সমীকরণটা দেখ ভি সমান তাহলে কী আছে? মাইনাস অফ Q1 বাই 4/r2।
এখানে মাইনাস সিম্বলটা আসছে, আমি কোন অভিমুখে নিচ্ছি সেই হিসাবে কিন্তু, ঠিক আছে। বা যদি তার মানে আমরা আলটিমেট কী শিখলাম, যদি মান নিয়ে কাজ করি তাহলে বিভব ভি এর সমান্তরালে কী বেরোচ্ছে, কিউ বাই 4π/8 আর আসছে। তার মানে কী হলো, তড়িৎ ক্ষেত্রের সমীকরণ হচ্ছে ই সমান কিউ, মান আমি মান নিয়ে শুধু বলছি, ই সমান কিউ বাই 4π/8 স্কোয়ার, আর বিভব হচ্ছে কিউ বাই 4π/8। শুধুমাত্র দেখ দুটো সমীকরণের মধ্যে একটা আর এর পার্থক্য, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ আছে, বিভবের কোনো অভিমুখ নেই, বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা, এখানটায় তোদের হচ্ছে আমি এইমাত্র উদাহরণ দিয়ে বুঝিয়েছি কৃতকার্য আর স্থিতিশক্তি দুটোর মান সমান হয় কিন্তু বিপরীত অভিমুখী, মানে মাইনাস সিম্বল আসে। কৃতকার্য ডাব্লিউকে তাহলে আমি করি মাইনাস অফ ইউ বা ইউ সমান মাইনাস অফ ডাব্লিউ, তাহলে মাইনাস অফ এই যে ডাব্লিউ মানটা আমি যেটা পেয়েছি সেটা আমি এখানে বসিয়ে দিলাম, মাইনাসের ভিতরে গুণ করে দিয়েছি, তাহলে সমীকরণ তাহলে কেমন আছে, কিউ1 কিউ2 বাই 4π/0 1/r2 মাইনাস অফ 1/r1। তাহলে দেখ আমরা সবাই স্থিতিশক্তির সমীকরণও তাহলে পেয়ে গেলাম। এই যে তোদের স্থিতিশক্তির সমীকরণ বের করেছি এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এইটুকু পর্যন্ত তোদের হচ্ছে প্রতিটা মুহূর্তে লাগবে। বাড়িতে তোরা যখন সবাই সলভ করবি তখন তোরা হচ্ছে সবাই খাতাটা বক্স করবি, সেই বক্সের মধ্যে তোরা 6টা সমীকরণ রাখবি। সেই 6টা সমীকরণের মধ্যে এখানে অলরেডি আমরা এফ ইজগাল টু কিউ ই আর ই1 সমান এটা, এই দুটোকে মিলে একটা সমীকরণ আমি পেয়ে গেছি। তারপরে এখানে দেখ ডাব্লিউ ইজগাল টু কিউ ভি, এই সমীকরণটা পেয়ে গেছি, বা এখান থেকে দেখ হচ্ছে আমরা ঘুরে ফিরে আমরা লিখতে পারছি, ঠিক আছে। এরকমভাবে আমরা দুটো সমীকরণ এখানে পেয়ে গেলাম। এখানে এরপরে আমরা দেখ একটা সমীকরণ পাবো 3টে, এর আর তারপর টপিকগুলো পড়ে এরকম টোটাল 6খানা সমীকরণ দাঁড়াবে। এই 6টা সমীকরণকে একটা বক্সের মধ্যে লিখে রাখবি, তোদের প্রত্যেকটা অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এরপরে আমরা শিখছি এখানে তড়িৎ ক্ষেত্র ও বিভবের মধ্যেকার সম্পর্ক, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের মধ্যেকার সম্পর্ক। এই মাত্র আমি তোদের বললাম তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি আর তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে এদের মধ্যে তার নিশ্চয়ই কোনো সম্পর্ক বর্তমান, তাহলে আমরা এবার সেই সম্পর্কটা বের করবো। তাহলে সেটা করে দেখি। দেখ এফ ইজগাল টু কিউই, এফ ইজগাল টু কিউই একটা সম্পর্ক আমরা জানি, এটা আমরা প্রথম থেকে শিখে আসছি এতক্ষণ ধরে। আর কৃতকার্য ডিডব্লিউ সমান তাহলে আমরা লিখতে পারি এফ ডট ডিআর, আমি দেখ সেটা দিয়েছি ডিডব্লিউ সমান এফ ডট ডিআর, এফ এর মানটা তাহলে আমি এখানে বসিয়ে দিলাম কি কিউই, তাহলে কিউই ডট ডিআর। এখানে যেহেতু ডট গুণ তাহলে কেন কেন আসছে, ই আর ডিআর এর মধ্যে ডট গুণটা আসছে, কারণ ওটা হচ্ছে দুটোই ভেক্টর রাশি। আমি আর বাদিকে তাহলে হচ্ছে দেখ ডিডব্লিউ হচ্ছে মানে কৃতকার্য হচ্ছে একটা স্কেলার রাশি, সেই তাহলে সেখানে ডট গুণটা হচ্ছে। তাহলে ডিডব্লিউ সমান তাহলে আমি লিখতে পারছি এফ এ যাই কিউই ডট ডিআর মাইনাস সিম্বল ডিডব্লিউ পরিবর্তে আমি লিখতে পারি মাইনাস ডিইউ, তাহলে বা মাইনাস ডিইউ আমি লিখছি। তাহলে এই মাইনাস ডিইউটা যখন লিখলাম মানে স্থিতিশক্তিতে, তাহলে এই মাইনাস সিম্বলটা যদি ওইদিকে পাঠাই তাহলে আমার সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, ডিইউ সমান মাইনাস অফ কিউই ডট ডিআর, আর ডিইউকে যদি আমি কিউ দিয়ে ভাগ করে দিই তাহলে আমার কেমন দাঁড়াচ্ছে ডিইউ বাই কিউ সমান মাইনাস অফ ই ডট ডিআর। আর প্রতি একক আধানের স্থিতিশক্তিটা ওটাকে আমি বলতে পারি বিভব একই কথা, তাহলে ডিভি সমান মাইনাস অফ ই ডট ডিআর। আমি যদি এটা ইন্টিগ্রেশন করে দিই তাহলে ভি সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। এটা কিন্তু একটা খুব প্রয়োজনীয় সম্পর্ক, ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। অথবা আরেকটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, আমি আর করিনি আমার বলে জায়গার অভাবের জন্য, আরেকটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তোরা যদি করিস তাহলে তোরা সেখানে পাবি ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি ডেল আর। অ্যাকচুয়ালি এই দুটো সমীকরণ আমি এখানে কেন দেখিয়েছি, ধর তোর কোথাও তড়িৎ ক্ষেত্রে মান জানা আছে, তোকে তড়িৎ বিভব বের করতে দিয়েছে অঙ্কের, তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা কোন সমীকরণটা ব্যবহার করবো, প্রথম সমীকরণটা ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। আবার তোকে কোথাও বিভবের মান দেওয়া রয়েছে, তোরা এই টাইপের অঙ্ক পাবি, বইতে প্রচুর অঙ্ক আছে এরকম, এবং তোকে প্র্যাকটিসও করতে হবে। তোকে দেওয়া রয়েছে বিভবের মান, বিভবের মান তোকে দেওয়া রয়েছে, তোকে বললো তড়িৎ ক্ষেত্রের মান বের করতে, তখন তাহলে আমি কী করবো, ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি ডেল আর। এখানে ডেল সিম্বলটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কে বোঝানো হয়, তোরা অঙ্কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোরা শিখবি, এবং সেই জন্য আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সম্পর্কে আর আলোচনা করছি না। তাহলে এক্ষেত্রে তাহলে হচ্ছে ই সমান মাইনাস অফ ডেল ভি ডেল আর, তোরা পেয়ে যাবি। নেক্সট এরপরে আমরা আলোচনা করছি সমবিভবতল। সমবিভবতল বিষয়টা কি, ধর আমি একটা আধান নিয়েছি, তাহলে এই আধানটার চারিদিকে একই মাধ্যম ধর রয়েছে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যদি একই থাকে, তাহলে এই আধান থেকে সমদূরবর্তী প্রত্যেকটা বিন্দুতে আমরা দেখতে পাবো বিভবের মান আমার একই, কারণ বিভবের মান তাহলে কী দাঁড়ায়, কিউ বাই 4πε0 আর। ঠিক আছে, যেহেতু মাধ্যম আমার চেঞ্জ হচ্ছে না তাহলে ε0 মানটা সবসময় একই থাকবে, তাহলে আর এর উপর নির্ভরশীল। তাহলে এই আধান থেকে আমি আর দূরত্বে যদি একটা গোলক কল্পনা করি তাহলে সেই গোলকের উপরে প্রত্যেকটা বিন্দুতে তাহলে সেই বিভব সেম হবে। আচ্ছা, যদি তুই বলিস যে না স্যার আমি হচ্ছে এই আধানটা যেটা নিচ্ছি তার চারিদিকে আমি একই মাধ্যম নেব না,
ঠিক আছে, তুই একটা কাজ করে এই আধানটা তুই দেখেছিস বাঁ দিকে তুই জল নেই, ডান দিকে কেরোসিন তেল নেই, তাহলে দুটো মাধ্যম আলাদা। তাহলে এক্ষেত্রে একটা দূরত্বে কি তোর হচ্ছে, মানে এখানে তুই একটা অর্ধগোলক পাচ্ছিস, ডান দিকে তুই হচ্ছে আরেকটা শেপের অর্ধগোলক পাবি। ঠিক আছে, এবার এই অর্ধগোলকটার প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সেম, এই অর্ধগোলকটার প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সেম, কারণ এগুলো ব্যাসার্ধ সেম, কারণ বাঁ দিকটা জল, ডান দিকে কেরোসিন। আমি যদি তোর হচ্ছে এবার এরকম অসমসত্বটা মাধ্যম নিই, সমসত্ব নয়, আমি চারদিকে তোর বিভিন্ন মাধ্যম নিয়েছি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন দূরত্বের ক্ষেত্রে বিভিন্ন রকম তোর হচ্ছে বিভব হবে। কিন্তু আমার এখানে যেটা বলার মূল্য, যে বিন্দুগুলোতে বিভব সেম হচ্ছে, যে বিন্দুগুলোতে বিভব সেম হচ্ছে সেই বিন্দুগুলোকে যদি যুক্ত করে আমি একটা বদ্ধ যদি তল কল্পনা করি, তাহলে সেই তলটাকে তাহলে আমি বলবো হচ্ছে সমবিভব তল। যে বিন্দুগুলোতে আমার বিভব সেম হচ্ছে সেই বিন্দুগুলোকে নিয়ে যদি সংযুক্ত করে যদি আমি একটা তল কল্পনা করি, তাহলে সেই তলটাকে আমি বলবো হচ্ছে সমবিভব তল। বুঝতে পারলাম? তার মানে কি? তার মানে হচ্ছে সমবিভব তলের পাশাপাশি যে কোনো দুটো বিন্দুতে বা সমবিভব তলের উপরিস্থ যে কোনো বিন্দুতে বিভব একই হয়, মানে সব জায়গায় বিভব সেম। আর বিভব হচ্ছে স্কেলার রাশি, এর অভিমুখের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আমরা এখানে তোদের সমবিভব তলের বৈশিষ্ট্য তোদের চাওয়া হয়, তোদের বইতে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দুটো প্রমাণও আছে, প্রমাণ করে দেখাতে বলে যে এগুলো প্রমাণ করে দেখাও। যেমন ধর তোরা যে দুটো প্রমাণ আছে সেই দুটো প্রমাণের বৈশিষ্ট্য দুটো আমি বলি, তারপরে এই প্রমাণ দুটো তোদের দেখাচ্ছি। তোদের সমবিভব তলের ক্ষেত্রে একটা বলা হয় যে প্রমাণ করো, বা সমবিভব তলের ক্ষেত্রে দেখা যায় যে সমবিভব তলের উপরে কোনো একটি আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে মোট কার্যের পরিমাণ শূন্য হয়। সমবিভব তলের উপরে যে কোনো অবস্থান থেকে অন্য যে কোনো অবস্থানে একটি আধানকে নিয়ে যেতে মোট কার্যের পরিমাণ শূন্য হয়, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, এটাতে প্রমাণ করতে চাওয়া হয়। নেক্সট 2 নম্বর প্রমাণ চাওয়া হয়, প্রমাণ করো যে সমবিভব তলের সাপেক্ষে তড়িৎ বলরেখাগুলি সবসময় লম্ব হয়ে অবস্থান করে। সমবিভব তলের সাথে তড়িৎ বলরেখাগুলো লম্ব হয়ে অবস্থান করছে, সেটাও তোদের চাওয়া হয়, এই প্রমাণটা তোদের চাওয়া হয়। তাহলে এই প্রমাণগুলো তাহলে আমরা করবো কী করে? তাহলে এবার আমরা তাহলে দেখে নিই। প্রথম প্রমাণটা আমি করছি, এখানটা আমি লিখেছি, দেখ ডিডব্লিউ সমান কিউ, আমরা সবাই কী শিখলাম? ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, বা ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি আমাদের শেখা আছে। তাহলে দেখ এখানে ডিডব্লিউ সমান লিখেছি কিউ ভি, ভি এখানে লিখে নিই, মানে ডিডব্লিউ সমান কিউ ডিভি লেখা উচিত। ডিভির পরিবর্তে আমি লিখেছি ভিভি মাইনাস ভিএ, মানে ভিভি আর ভিএ মানে হচ্ছে একটা সমবিভব তলের উপরে এ আর বি দুটো আলাদা বিন্দু, এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ, বি বিন্দুর বিভব হচ্ছে ভিভি। কিন্তু আমরা তো সবাই জানি যে সমবিভব তলের উপরে ভি আর ভিভির মান সমানই হয়, বিভব তো সমানই হয়। তাহলে ভিভি আর ভি এর সমান যদি হয় তাহলে ডিডব্লিউ সমান তাহলে কী পাচ্ছি? কিউ ডট শূন্য। তাহলে দেখ আমার কৃতকার্যের মান শূন্য, কত সহজ প্রমাণ, 2 নম্বর প্রমাণ থাকে। সেকেন্ড প্রমাণ দেখ, আমরা যেহেতু এখানে শিখলাম কৃতকার্যের মান শূন্য হয়, সমবিভব তলের উপরে কোনো একটা আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে আমার কৃতকার্যের পরিমাণ শূন্য হয়, তাহলে দেখ আমি সেখানে আবার লিখতে পারছি ডাব্লিউ সমান শূন্য। তাহলে ডাব্লিউ সমান যদি আমি শূন্য লিখি, তাহলে ডাব্লিউ পরিবর্তে আমি লিখতে পারছি এফ ডট ডিআর, তাহলে এফ ডট ডিআর সমান শূন্য। এফ ইজ তাহলে আমরা কী জানি? কিউই, তাহলে কিউই ডট ডিআর সমান শূন্য। এইবার পরের লাইনে আমি কী করছি? ই ডট ডিআর সমান শূন্য নিয়েছি, কারণ কিউ নট ইকুয়াল টু 0, আধানের মান শূন্য হতে পারে না। তাহলে ই ডট ডিআর যদি শূন্য হয় তাহলে ই ডট ডিআরকে আমি লিখতে পারি ই ডিআর কস থিটা সমান শূন্য। এখানে ই আর ডিআর নট ইকুয়াল টু 0, কারণ এগুলো তাহলে হচ্ছে আমি শূন্য নয় ধরে নেবো, তাহলে নিশ্চয়ই আমার তাহলে কস থিটা তাহলে শূন্য হতে হবে। কস থিটা যদি শূন্য হয় তাহলে কস 90 ডিগ্রি মান শূন্য হয়, তাহলে থিটা মান 90 ডিগ্রি। এখানে থিটাটা তাহলে কে? থিটাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর যে সরণ, মানে ডিআরের মধ্যেকার কোণ। আর সরণটা তাহলে কোন বরাবর হচ্ছে? সমবিভব তল বরাবর আমার সরণ হচ্ছে। যেহেতু সমবিভব তল বরাবর সরণ হচ্ছে, তাহলে সমবিভব তল আর তড়িৎ ক্ষেত্র এদের মধ্যেকার কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। এই তোদের প্রমাণটা হয়ে গেল। আজকে তোদের আমি এতটার মতো করালাম, পরের দিন তোদের তড়িৎ দ্বিমেরু শুরু করবো। হ্যাভ এ নাইস ডে।